সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুজব সরকারের নজরে এলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের আলোচনায় একথা বলেন তিনি। ভারতের সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে জানিয়ে মন্ত্রী দুদেশের অমীমাংসিত বিষয়ে দ্রুত সমাধানের আশা করেন। এছাড়া নতুন রাষ্ট্রপতি জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও মনে করেন তিনি। ফ্যাসিবাদকে খুশি করতে একটি দল ৭১কে মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে যারা দরকার তার সবকিছুই করেছেন। রিজভী আরও বলেন, সব আন্দোলনে একটি দল দেশের মানুষের সঙ্গে শত্রুতা করলেও এখন তারা এককভাবে জুলাইয়ের কৃতিত্ব নিতে চায়। ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে ৭১কে ছোট করে অনেকেই জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের যুব র্যালিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, এদেশের যুবকরা দেশপ্রেমিক, তারা ইতিহাস রচনা করতে জানে। এই যুব সমাজকে কাজে লাগাতে রাষ্ট্রকে কার্যকর দায়িত্ব নিতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্র বক্তৃতামালা আর চাপাবাজিতে ব্যস্ত। দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে। এই অবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি পদক্ষেপ এদেশের যুব সমাজকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর। চট্টগ্রামে এখনো রয়েছে হামের সংক্রমণ। চট্টগ্রামের খবর নিয়ে সহকর্মী রাজীব বড়ুয়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দর্শক দুঃখিত, হামের খবর আমরা নিশ্চয়ই পরবর্তীতে নেব। আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জ্বালানি সংকট প্রসঙ্গে জানাতে। রাজীব, আপনি পাম্পে আছেন আমরা দেখতে পাচ্ছি, জানাবেন চট্টগ্রামে জ্বালানি সংকটের বর্তমান চিত্রটি কেমন? মহেশখালীতে যে দুটি টার্মিনাল ছিল, ভাসমান টার্মিনাল, সেটি একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা দেখেছি যে গত ২ সপ্তাহ আগে কিন্তু চট্টগ্রামে গ্যাসের সংকট, এবং এর মধ্যে কিন্তু একটি ব্রয়লার পুরোপুরি ঠিক হয়ে যাওয়া, এখানে আমরা দেখছি যে গ্যাসের যে সংকট ছিল সেটা অনেকটা কেটে গেছে। তবে যেহেতু জ্বালানি প্রতিমন্ত্রী বলছিলেন যে
বাকি যে বয়লার সেটিও কাজ শেষ হয়েছে, তবে পূর্ণোদ্যমে চালু করার জন্য কয়েকদিন বন্ধ রাখতে হবে এবং তার প্রভাবটা আমরা দেখছি গত কাল থেকেই মূলত বিভিন্ন যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে আসলে যারা ব্যবহার করছেন সেই গাড়ি চালকরা কিন্তু সেই গ্যাসগুলো পাচ্ছেন না এবং আজকে সকাল থেকে কোনো পাম্পে গ্যাস নেই। আমি এখন যে জায়গায় আছি সেখানে সকাল 7টা থেকেই বন্ধ এবং এখানে প্রচুর গাড়ি আসলে অপেক্ষা করছেন গ্যাস নিতে এসে। তো এখানে কয়েকজন যা চালকের সাথে আমরা একটু কথা বলতে চাই যে কি পরিস্থিতি দেখছেন আসলে, মানে কখন থেকে গ্যাস পাচ্ছেন না? তার সকালে তো গ্যাস নেই। আচ্ছা 3-4 দিন ধরে এই অবস্থা। গতকালকে পাই নাই, বহুত কষ্ট হয়েছে। 5.5 ঘন্টা লাগাই আবার গ্যাস লইছি। গাড়ি ইনকাম হয়েছে 1100 টাকা, কত দাম ডাকন। আমরা এর মতো বিপদে আছি, কম নিজে খাইতে পারি না, কোম্পানিতে খাওয়াইতে পারি না। আজকে কখন থেকে অপেক্ষা করছেন? 7টা থেকে এই পর্যন্ত না অপেক্ষা। এখন আমরা কি ইনকাম দেবো নাকি গ্যাস নেবো, কোনটা করবো? ইনকাম তো কম মানতেছে না আমাদের। গাড়ি চালাইলে চাবি আছে, গাড়ি জমা দিয়ে দিতে হবে। এখন কি করতে পারি? ধন্যবাদ। অদিত, আপনি শুনছিলেন যে এখানে যারা গ্যাস ব্যবহার করেন তারা আসলে বলছেন যে গত 2 দিন ধরে কিন্তু এই সমস্যাটা নতুন করে আবার তৈরি হয়েছে এবং গতকালকে তারা 4-5 ঘন্টা অপেক্ষা করে তাদের যে প্রয়োজনীয় গ্যাস সেটিও পাননি এবং আজকে সকাল 7টা থেকে তারা বিভিন্ন স্টেশনে এসে দেখছেন যে আসলে গ্যাস এর কোনো চাপ নেই, ফলে গ্যাস স্টেশনগুলো বন্ধ হয়ে আছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে প্রতিদিন যে 400 মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার হয় সেই জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামে 260 মিলিয়ন করে পাচ্ছিল এবং দুর্ঘটনার পরপরই সেটি আসলে নেমে আসে 190 থেকে 160 মিলিয়ন ঘনফুটে। তো যার কারণে এখানে চট্টগ্রামে বেশ কিছু ভারী প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে 2টি সার কারখানা, 2টি বিদ্যুৎ কারখানা রয়েছে, সেইগুলো আসলে বন্ধ হয়ে আছে এবং সেই গ্যাস কারখানা এবং গ্যাস সার কারখানা এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে আসলে তারা রেশনিং করে করে অন্যান্য এলাকায় তারা বিতরণ করছিল, কিন্তু এই কদিন আসলে সেটিও আসলে সম্ভব হচ্ছে না এবং গতকালকে থেকে বিভিন্ন গ্যাস পাম্পগুলো আসলে বন্ধ হয়ে আছে এবং শুধুমাত্র গ্যাস স্টেশন না, বাসাবাড়ির যে জ্বালানি গ্যাসের সেটিও আসলে বন্ধ হয়ে আছে, ফলে অনেক এলাকায় কিন্তু আসলে চুলো জ্বলছে না। ফলে এই যে বিষয়গুলো আসলে বেশ কদিন ধরে হচ্ছে এবং এটা নিয়ে তারা নাগরিকরা বলছেন যে আসলে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করে দরকার। কারণ আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম এবং ভুক্তভোগীদের কথাও শুনছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। দর্শক, রাজধানীর পল্লবীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় মূল আসামি সহ 5 জনকে গ্রেপ্তারের পর এই মুহূর্তে ডিবি প্রধানের একটি ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। এই রুবেলের যে ল্যাংড়া রুবেল সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা বাহিনীর করা তালিকায় কিন্তু ল্যাংড়া রুবেল ফরেস্টার গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসেবে তালিকাভুক্ত। তো তার যে সদস্যদের, তার সহযোগীদের যে নাম আছে সেখানে রাজনৈতিক নেতাদের নাম এসেছে এবং এখানে রাজনীতি এবং শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ দুই পক্ষেরই সে সাপোর্ট পাচ্ছে এই মাদক ব্যবসায়ী। এই তথ্য আপনারা আসলে কিভাবে দেখছেন? আমরা অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতেছি। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। আপনারা জানেন, আপনি যেটা বললেন যে তার রাজনৈতিক এবং শীর্ষ সন্ত্রাসী 2 জায়গায় আছে, তার যোগাযোগ আছে, তারপরে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে আমি মানে স্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। আমরা তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তা 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি সেটা আমরা তো কেবল ওদেরকে নিয়ে আসলাম। আরো 2টা মামলা হচ্ছে, তারপরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তোরা একটা পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর আত্মীয় যিনি মালিক বলা হচ্ছে 1 কোটি টাকার উপরে ছিনতাই হয়েছে পেট্রোল পাম্পের মালিক। সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত 3-4 দিন হয়ে গেল, কোনো আপডেট নেই আপনাদের? আমরা সবাই এটা নিয়ে কাজ করতেছি। আমি কালকেও বলেছি, গতকালও বলেছি যে ডিএমপিতে ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলো আমরা অত্যন্ত সাফল্যের সহিত উদ্ঘাটন করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করেছি। আমরা আশাবাদী এই ঘটনার আমরা মূল উদ্ঘাটন করব এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা অনেকগুলো ইয়ে নিয়ে কাজ করতেছি, সম্ভাবনা নিয়ে কাজ করতেছি।
ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমি আবারও বলতেছি যে আমরা আশাবাদী, অচিরে আমরা আপনাদেরকে হয়তো ভালো একটা সংবাদ দিতে পারবো। দর্শক, ডিবির সংবাদ সম্মেলনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।